বাংলাদেশের উত্তরের এক কোণে ঠাকুরগাঁও জেলার রানীশঙ্কর উপজেলার এক নিঃশব্দ প্রান্তে দাঁড়িয়ে আছে ইতিহাসের এক জীবন্ত সাক্ষী, রাজা টঙ্কনাথ চৌধুরী জমিদার বাড়ি। আজ আমরা যাচ্ছি সেই ইতিহাসের ধ্বংসস্তূপে। এটি কেবল একটি ভ্রমণ নয়, এটি এক রাজ্যের হারিয়ে যাওয়া গৌরব খুঁজে পাওয়ার যাত্রা। রাজা টঙ্কনাথের বাড়ি, যেখানে সময় আজও থেমে আছে। চলুন ঘুরে আসি সেই রাজা টঙ্কনাথের রাজবাড়িটি। এখন যে মন্দিরটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জয়কালী মন্দির। কথিত আছে রাজা টঙ্কনাথ চৌধুরীর স্ত্রী জয়রমা শঙ্কর দেবী, ওনার নাম অনুসারেই এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশের উত্তর জেলা ঠাকুরগাঁও, সেখানেই রানীশঙ্কর জেলায় আজও দাঁড়িয়ে আছে এক পরিত্যক্ত রাজবাড়ি। কিন্তু একদিন এই শূন্য রাজপ্রাসাদ ছিল এক গর্বিত জমিদারের আবাস। তার নাম ছিল রাজা টঙ্কনাথ চৌধুরী। চলুন ফিরে যাই ইতিহাসের পাতায়, যেখানে জমিদারি, আভিজাত্য, ত্যাগ আর অবসানের গল্প জড়িয়ে আছে। ঠাকুরগাঁও সদর হতে প্রায় 40 কিলোমিটার দূরে রানীশঙ্কর। রানীশঙ্কর থেকে 7 কিলোমিটার দূরে কাটিহার গ্রামে ছিলেন এক নিঃসন্তান বলা বংশীয় জমিদার। তার মন্দিরে সেবায়েত ছিলেন এক ভক্ত, বুদ্ধিনাথ চৌধুরী। জমিদার কাশি যাওয়ার সময় বলে যান, আমি যদি ফিরে না আসি, এই জমিদারের মালিক তুমি। জমিদার আর ফিরলেন না। এভাবেই শুরু হলো চৌধুরী বংশের জমিদারের ইতিহাস। টঙ্কনাথের স্ত্রী ছিলেন জয়রমা শঙ্করী দেবী। তার নাম অনুসারেই মালদুয়ার হয়ে ওঠে আজ রানীশঙ্কর। আজকে রানীশঙ্করই তার এক স্মারক। এটাই সেই বাড়িটির মূল ফটক, যেটা সিংহ দরজা নামে পরিচিত। ঠিক এই দরজা থেকেই একসময় রাজা টঙ্কনাথ চৌধুরী তিনি তার রাজত্ব করতেন এবং প্রজাদের বাণী শোনাতেন। বুদ্ধিনাথের 3 ছেলে, রামনাথ, গৌরাঙ্গনাথ ও টঙ্কনাথ। রামনাথ অকালেই মারা যান। গৌরাঙ্গনাথ ছিলেন বুদ্ধিহীন, তাই পরিবারের দায়িত্ব পড়ে তৎকালীন শিক্ষিত, চতুর ও দূরদর্শী পুত্র টঙ্কনাথের ওপর। টঙ্কনাথ জমিদারির বিস্তার করেন ও গঠন করেন মালদুয়ার স্টেট। ব্রিটিশ শাসনের অনুকূল্যে পেতে আমন্ত্রণ জানান তৎকালীন গভর্নর ও দিনাজপুরের মহারাজা গিরিজনাথ রায়কে। রাজা টঙ্কনাথ তাদের রাজকীয় আতিথ্যতা দেন, স্বর্ণ অলঙ্কার এমনকি টাকার নোট পুড়িয়ে চা বানিয়ে অতিথি আপ্যায়ন করেন। তিনি পান চৌধুরী ও রাজা উপাধি। 19 শতাব্দীর শেষ ভাগে প্রায় 10 একর জমির ওপর এই রাজবাড়ির নির্মাণ কাজ শুরু করেন বুদ্ধিনাথ চৌধুরী। তবে রাজবাড়ির নির্মাণ কাজ তিনি শেষ করতে পারেনি। পরে টঙ্কনাথ তা সম্পূর্ণ করেন। লাল রঙের দালান, বিশাল সিংহ দরজা, পাশেই কাছারি বাড়ি, পুকুর, জয়কালী মন্দির। ভিক্টোরিয়ান ও আধুনিক স্থাপত্যের এক অনন্য নিদর্শন। আজও কুলিক নদীর তীরে দাঁড়িয়ে ইতিহাসের সাক্ষী হয়ে আছে এই রাজপ্রাসাদ। রাজা টঙ্কনাথের জন্ম হয়েছিল 1890 সাল এবং তিনি ছিলেন শিক্ষা অনুরাগী। 1911 সালে কলকাতা প্রেসিডেন্সি কলেজ থেকে বিএ পাশ করেন, যা সেই সময় বিরল। নিজ খরচে 2টি হাসপাতাল, 4টি স্কুলের অনুদান, লাইব্রেরি, এমনকি 200 ছাত্রের খাওয়া থাকার ব্যবস্থা করে ইংলিশ স্কুল প্রতিষ্ঠা করেন, যা আজকে রানীশঙ্কর পাইলট উচ্চ বিদ্যালয় নামে পরিচিত। তার সংগ্রহ করা বই আজও সংরক্ষিত দিনাজপুর ও কারমাইকেল কলেজের লাইব্রেরিতে। 14ই আগস্ট 1947 ভারতবর্ষ স্বাধীন। 17ই আগস্ট রাজা টঙ্কনাথ পরিবারসহ চলে যান ভারতে। তবে কথিত আছে মৌমাছির আক্রমণে আহত হয়ে অসুস্থ অবস্থায় তিনি যান কলকাতায় এবং 1948 সালে সেখানেই মৃত্যুবরণ করেন। ঘুরতে ঘুরতে চোখে পড়ল বাড়িটির আরেকটা আঁকাবাঁকা সিঁড়ি। কোনোভাবেই যেন উপরে উঠতে পারলাম না, বারবারই ব্যর্থ হলাম। এক সময় অতি আদর করে তৈরি করা, চুন সুরকি দিয়ে তৈরি করা বাড়িটি আজ যেন অবহেলার পাত্র, ভেঙে বিলীন হয়ে যাচ্ছে, দেখার কেউ নাই।
ঘুরতে ঘুরতে চোখে পড়ল একটি কাঠ ও লোহা দিয়ে তৈরি একটি সিঁড়ি। কাঠের কোনো অস্তিত্ব নেই, ভেঙে গেছে। দেখলেই বোঝা যায় শত শত বছর পেরিয়ে গেলেও লোহাটি এখনো তাজা আছে। সিঁড়ি দিয়ে ওপরে ওঠার চেষ্টা করলেও বারবার ব্যর্থ হলাম। সিঁড়িগুলো সবগুলোই ভেঙে গেছে। উপরে ওঠার কোনো ব্যবস্থাই যেন নাই। তো বাধ্য হয়ে ফিরে আসলাম। কোনোভাবেই ছাদে উঠতে পারলাম না। এক সময়ের গৌরব আজ পরিত্যক্ত, অবহেলায় ধ্বংস হতে বসেছে রাজবাড়ি ও মন্দির। ইতিহাসে যেন আজ নিঃশব্দ আর্তনাদ করে। যার উত্তরাধিকার নেই, স্মৃতিগুলোই তার পরিচয় বহন করে। রাজা টঙ্কনাথ ছিলেন হয়তো বড় জমিদার নন, কিন্তু ছিলেন বড় একজন মনের মানুষ। আজও রানীশঙ্কলের মাটিতে তার পদচিহ্ন ছড়িয়ে আছে শিক্ষা, দানশীলতা আর ঐতিহ্যের গল্প হয়ে। এটা কেবল একজন জমিদারের গল্পই নয়, এটা এক জনপথের আত্মপরিচয়ের গল্প। ঘুরতে ঘুরতেই চোখে পড়ল সেই বিশাল বড় কুয়াটি। এই কুয়াটি একসময় এই রাজবাড়ির পানি সরবরাহ করত। শত শত বছর পেরিয়ে গেলেও কুয়াটি দেখে মনে হচ্ছে যে সে এখনো নতুন। অনেক খোঁজাখুঁজির পর দেখতে পেলাম সেই সুড়ঙ্গটি। ভেতরে ঢুকতেই যেন গা ছমছম করে। এটি সেই সুড়ঙ্গ, যে সুড়ঙ্গ দিয়ে রানী জয়রামা চৌধুরী জয়কালী মন্দিরে প্রার্থনা করতে যেতেন। শত শত বছরের এই পুরনো সুড়ঙ্গ নিয়ে লোকমুখে অনেক কথা, অনেক স্মৃতি, অনেক অজানা রহস্য। লোকমুখে শোনা যায় যে এই সুড়ঙ্গটি যারা দেখতে এসেছে কেউ সুড়ঙ্গর ভেতরে প্রবেশ করতে পারে নাই। কোনো লাইট, কোনো আলো সেখানে কাজ করে না। কোনো লাইট নিয়ে গেলেই নাকি এখানে লাইট বন্ধ হয়ে যায়।
2-3টা মোবাইলের আলো জ্বালিয়ে আস্তে আস্তে ভেতরে প্রবেশ করলাম। কিছু দূর যেতেই দেখতে পেলাম কয়েকটি পাখি যেন এই সুড়ঙ্গটি পাহারা দিচ্ছে। দেখেই গা ছমছম করে উঠল। ভয়ে ওইখানে আর থাকতে পারলাম না। তো ভাবলাম যে সুড়ঙ্গর কি রহস্য সেটা না দেখে যাব না। আরও কিছুক্ষণ থাকলাম সুড়ঙ্গর ভেতরে, কিন্তু সুড়ঙ্গর সব রাস্তাগুলোই যেন অলৌকিকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। এটি সেই পুকুর পাড়, যে পুকুর পাড়ে রানী জয়রামা চৌধুরী গোসল করতেন। শত শত বছরের পুরনো ঐতিহ্য নিয়ে দাঁড়িয়ে আছে এই পুকুর পাড়ের গাছগুলো। পুকুর পাড়ের কোনো ঐতিহ্য নেই, কিন্তু পড়ে আছে এই পুরনো ভাঙা ইটের টুকরোগুলো। দেখলেই বোঝা যায় যে কত পুরনো ইটের টুকরাগুলা। পুকুর পাড়ের চারিপাশটা লতাপাতায় ছেয়ে গেছে, নেই কোনো অস্তিত্ব, নেই কোনো স্মৃতি। কিন্তু পুকুর পাড়ের যে গাছগুলো এখনও দাঁড়িয়ে আছে তা দেখলেই বোঝা যায় যে ওই সময়ের কত পুরাতন গাছগুলো। তো বন্ধুরা, দেখতে দেখতে আমরা ভিডিওর শেষ পর্যন্ত চলে এসেছি। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ঐতিহ্য এবং নতুন কোনো স্মৃতি নিয়ে আপনাদের সামনে হাজির হবো ইনশাল্লাহ।